বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আস্থা তৈরিতে কাজ করছে সরকার। চীনের দালিয়ানে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্ব আরোপ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি ডিএমপির। ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আদালতের, বলেছেন তথ্য উপদেষ্টা। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য রিজভীর। উন্নত বিশ্বের মডেলে দেশে বিশ্বমানের 670টি স্কুল গড়ে তোলার ঘোষণা শিক্ষামন্ত্রী। বললেন, রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল কলেজ হবে না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈশ্বিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আস্থা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্ব দিয়েছেন তিনি। চীনের দালিয়ানে শাংগ্রি-লা হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। এর আগে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক সেশনে বক্তব্য দেন। এতে বাংলাদেশের সরকার প্রধান আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন, পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ, 25 কোটি বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থ ব্যয়ের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এসব পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন বিশ্ব নেতারা। সম্মেলনের বাইরে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক অংশ নেন তারেক রহমান। দিনের শুরুতে গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহের সাথে বৈঠক করেন তিনি। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জুইংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সহ এ অঞ্চলের অর্থনীতি গতিশীল করতে বাংলাদেশকে অংশীদার করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বুধবার দুপুরে হাই স্পিড ট্রেনে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। একই সঙ্গে বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদেরকে আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। সরকারকে বিব্রত করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, সুযোগ পেলে নাশকতার বড় পরিকল্পনা ছিল তাদের। পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালাল পরিদর্শন শেষে তিনি আরও বলেন, তাজিয়া মিছিলের সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। পূর্ব ঘোষণা অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। এমন বাস্তবতায় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ডিএমপি কমিশনার। বলেন, নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিযান ও তল্লাশি চলমান। মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। গ্রেফতারকৃতদের তথ্যে নাশকতার পরিকল্পনার দাবি করেন মুসলিউদ্দিন আহমদ। ককটেল বিস্ফোরণ থেকে আমরা একটি বিষয় আমাদের কাছে অবশ্যই প্রতিভাত হয়েছে যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা তাদের কাছে থাকতে পারে। আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। এর আগে পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিল সহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি। মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি হওয়া যাবে না। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। সেদিন যান চলাচলের ট্রাফিক নির্দেশনা মেনে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ করেন। মিছিল চলাকালীন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতার প্রতিরোধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন জায়গায় হয়েছে র্যালি ও মোটর শোভাযাত্রা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মন্ডির শুভ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে চট্টগ্রামে বিএনপির শক্ত অবস্থান ছিল। প্রশাসনের পাশাপাশি মাঠে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাড়তি সতর্কতায় ছিলেন তারা। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের সমাবেশে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রফিক আহমেদ ডলার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতা এড়াতে রাস্তায় ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হয়েছে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। উপজেলার ভুলতা, মুড়াপাড়া, তারাবো, কাঞ্চন ৩০০ ফিট সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে হয় কর্মসূচি। মানিকগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ রফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান ও নিমতলায় পথসভা করেছে মুন্সিগঞ্জ যুবদল। সিরাজদিখানে হয়েছে মোটরসাইকেল বহরের শোডাউন। এ সময় নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা এবং বিশৃঙ্খলা ঠেকাতে গোপালগঞ্জ শহরে পুলিশের সতর্ক অবস্থান ছিল। পাশাপাশি ছিলেন বিএনপির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীকে শহরে কোনো মিছিল মিটিংয়েও দেখা যায়নি। নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 0 পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ করে তারা। দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছে মেহেরপুর জেলা বিএনপি। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়। সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। একই দাবিতে জেলা যুবদলও অবস্থান কর্মসূচি পালন এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। মিছিল ও বিক্ষোভ করেছে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দল। বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বেনাপোল বাজার ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে সেটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দিনাজপুরের হিলিতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বিএনপি নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বাংলা হিলি বাজার খাদ্য গোডাউন মোড় থেকে শোডাউন বের হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। সকাল 8:30টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াত ইসলামী। ঢাকা মহানগর দক্ষিণ মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। সাংবাদিকদের উপর হামলার ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছে ধানমন্ডি থানা জামায়াত। তাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে দাবি করেছে দলটি। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা ঠিক করবে আদালত। সেখান থেকে যে রায় আসবে তাই মেনে নেবে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানুষের সামনে দাঁড়ানোর নৈতিক কোনো সাহস নেই। দেশের বিভিন্ন জায়গায় নাশকতা আর বিশৃঙ্খলা এড়াতে 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জানান, কার্যক্রম নিষিদ্ধ, তাই আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার বাধা দেবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো যা করছে সেটা প্রতীকী বলে মনে করেন ডাক্তার জাহিদুর রহমান। বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সব মিলিয়ে সফল হয়েছে।
ঘোষণা না এলেও আলোচনা থেকে যতটুকু বোঝা গেছে তাতে অচিরেই মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে বলে আশাবাদী তথ্য উপদেষ্টা। অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসেবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসেবে, একটা দলের অপরাধ এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসেবে সে এখানে যুক্ত ছিল, আসলে সেটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া, যদি সেটা হয় তার সমর্থন কেমন থাকবে যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালতে, মানে হয়তো বলছি কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। তো এই প্রসেসটা আমরা মেনে নেব। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায় মেনে নিতে হবে সবাইকে, এবং আমরা সেটা বিদেশে পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগ প্রতিরোধে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সজাগ রয়েছে বলে জানান তারা। বলেন, বিগত দিনে স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর যে নির্যাতন করেছে তার বিচার করতে হবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লুটপাট, অর্থ পাচার সহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচারের কথা জানান তিনি। আজকে দেশ যেভাবে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে তাদের উত্থানের মধ্যে দিয়ে। ওইটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জাতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে, বিধায় দলটির কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সকালে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার চর গলকলিয়া এলাকায় বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, নিষিদ্ধ হওয়ার জন্য জাতি গণঅভ্যুত্থান করেছে, দেশ থেকে তাদের পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের জনগণ। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। মন্ত্রী বলেন, নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলায় শ্রেয়। তিনি আরও বলেন, একটি নিষিদ্ধ দলের তৎপরতার চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। চলতি বাজেট অধিবেশনে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সংসদ অধিবেশনে আলোচনার শুরুতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ আলোচনা চললেও সরকারের বেশিরভাগ মন্ত্রী উপস্থিত থাকেন না। এছাড়া অধিবেশন চলাকালীন সংসদে বিভিন্ন জায়গায় অনেককে গল্প গুজব করতে দেখা যায়। এতে সংসদের কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে মনে হচ্ছে। এছাড়া সদস্যদের বক্তব্য ও দাবির বিষয়গুলো উপেক্ষিত থাকে। জবাবে স্পিকার বলেন, অধিবেশন চলাকালীন অনেক সময় ফ্লোর ক্রসিং দেখতে পাওয়া যায়। তিনি বলেন, সংসদ অধিবেশন হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। দুটা জিনিস এখানে লক্ষণীয়, যেটা সংসদের মেজাজের সাথে যায় কিনা আপনি সিদ্ধান্ত দেবেন। একটা হলো যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই। সংসদ চলাকালীন সময় মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কোনো কোনো জায়গায় 4-5 জন মিলে আরেকটা মিটিংয়ের মতো চলতেছে। এগুলাতে সংসদের ডিসেন্সি যেমন নষ্ট হয়, তেমনি আমরা যারা সংসদকে অনুসরণ করার চেষ্টা করি আমাদের মনোযোগও নষ্ট হয়। মাননীয় চিফ হুইপ বলেছিলেন যে তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো যাই হোক, আমি আবারও আজকে তাগিদ দিলাম, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচাইতে বেশি গুরুত্ব পায়, অ্যান্ড ইট টেক্স প্রিসিডেন্স ওভার এনি আদার বিজনেস অফ দি স্টেট। সুতরাং আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময়ে আসেন। আমি মাঝে মাঝে দেখি সংসদের ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলে, ফ্লোর ক্রসিংও 2-1 বার দেখেছি, সেগুলো আমি সাথে সাথে পয়েন্ট আউট করেছি।
আপনারা সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করার চেষ্টা করবেন না এবং যত সম্ভব নিজের আসনে বসে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করার, অন্তত ভালোভাবে শোনার চেষ্টা করবেন, এটাই আমরা আশা করি। রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল কলেজ হবে না। উন্নত বিশ্বের মডেলে দেশে বিশ্বমানের 670টি স্কুল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে কেন্দ্রীয় সচিবদের সাথে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দেশে স্কুল কলেজ তৈরি করা এক ধরনের ব্যবসা। প্রথমত রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হয়। প্রধানমন্ত্রী সহ নানাজনের নাম দিয়ে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন, অথচ একটি স্কুলে গড়ে বছরে 48 লাখ টাকা খরচ করা হয়। একটি ছাত্র পরীক্ষা দেবে না, শতভাগ ফেল করবে, তা কি করে হয়, এমন প্রশ্ন রাখেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, এখন থেকে এনটিআরসির মাধ্যমে শিক্ষকদের বদলি করা হবে। এছাড়া আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে করা 32,000 মামলা নিষ্পত্তি হলে শিক্ষক নিয়োগের অচল অবস্থা ও সংকট কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন। স্কুল কলেজ তৈরি করা এটা কোড আনকোড অনেকেরই ব্যবসা। প্রথমত এটা হলো রাজনীতি করা। একটি স্কুলে 4 লক্ষ টাকা, বছরে 48 লক্ষ টাকা দিচ্ছেন, একটি ছাত্র পরীক্ষা দেবে না এবং 100% ফেল করবে, এটা কি হতে পারে? শিক্ষা দিয়ে রাজনীতি করবে এবং এই শিক্ষাকে দিয়েই তারা এলাকার ভিতরে নিজস্ব প্রভাব করতে পারবে। আপনি প্রধান শিক্ষক, আপনি প্রিন্সিপাল, আপনার ছেলেকে আপনার প্রতিষ্ঠানে না পড়িয়ে অন্য প্রতিষ্ঠানে পড়ান। ইউ ডোন্ট হ্যাভ এনি কনফিডেন্স অন ইউর ইনস্টিটিউশন। ডু ইউ সি? এবার পুশিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর নতুন কৌশল ব্যর্থ হয়েছে মেহেরপুর সীমান্তে। বারবার ব্যর্থ হয়ে পাটক্ষেতের আড়ালে পুশিনের চেষ্টা চলছে তাদের। তবে এই পদক্ষেপ রুখতে কঠোর অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিও। মেহেরপুর জেলার 3 দিক জুড়ে বিস্তৃত 85 কিলোমিটারের ভারতীয় সীমান্ত। এই বিশাল সীমান্ত দিয়ে যে কোনোভাবে পুশিন ঠেকাতে এবার স্থানীয় জনগণকে সাথে নিয়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বিএসএফ সীমান্তের ফসলের মাঠ, বিশেষ করে উঁচু পাটক্ষেতের আড়ালকে সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে পুশিনে। তেমনই এক চিত্র ধরা পড়ল মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বাংলাভিশনের ড্রোন ক্যামেরায়। ওপর থেকে ধারণকৃত ফুটেজে স্পষ্ট দেখা যায়, কাঁটাতারের ওপার থেকে এসে ছোট্ট একটি খাল পার হয়ে 3 ব্যক্তি পাটক্ষেতের ভেতর দিয়ে বাংলাদেশের শূন্য রেখায় এসে আশ্রয় নেয়। আর রাতের আধারে তাদের বাংলাদেশ ভূখণ্ডে পুশিন করে দেয় বিএসএফ। এই সময় বিএসএফ তাদের সীমান্ত সার্চলাইট পর্যন্ত বন্ধ রাখে। এদিকে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ব্রাহ্মণবাড়িয়ার 73 কিলোমিটার সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও যে কোনো ধরনের অনুপ্রবেশ পুশিন ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন তারা। হামের উপসর্গে গেল 24 ঘন্টায় দেশে আরও 3 শিশু মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, এই সময়ে সারা দেশে আরও 1009 শিশুর শরীরে হামের উপসর্গের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে সারা দেশে মারা গেছে 686 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ সময় হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 94,764 জন। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 78,716 জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 74,971 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 3 জন ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের। 115 দিন পর অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। এতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল 31 নাবিকের। সোমবার রাত 3টায় জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে আজ সকাল 10টায় দেখা যায় এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটি হরমুজ অতিক্রমের পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে যাচ্ছে। জাহাজটির গতি ছিল 7 থেকে 7.5 নটিক্যাল মাইল। জাহাজটি আজই আমিরাতের ফুজাইরা বন্দরে পৌঁছাবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় নাবিকরা খুশি। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, জাহাজটি যখন হরমুজ প্রণালীর ঝুঁকিপূর্ণ জলসীমা অতিক্রম করছিল তখন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী রাজীব আহসান সার্বক্ষণিকভাবে জাহাজের প্রতি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করেছেন এবং লাইভ দিক নির্দেশনা দিয়েছেন। সুনির্দিষ্ট নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগে বরখাস্তের পর অধ্যক্ষের স্বপদে ফেরার ঘটনায় উত্তপ্ত অবস্থা নরসিংদীর রায়পুরার ঐতিহ্যবাহী সরকারি আদিয়াবাদ ইসলামিয়া হাই স্কুল ও কলেজে।
স্থানীয়রা হতবাক। শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসী তার দ্রুত অপসারণ এবং নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছে। তবে অধ্যক্ষ বলছেন অভিযোগগুলো ভিত্তিহীন, নিয়ম মেনেই দায়িত্বে আছেন তিনি। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শত বছরেরও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী রায়পুরার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া হাই স্কুল ও কলেজ। 1892 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি সরকারিকরণ হয় 2018 সালে। 2005 সালে যোগ দেওয়ার পর থেকেই অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়াকে ঘিরে দুর্নীতি, অনিয়মের নানা অভিযোগ। এ নিয়ে অস্থিরতা প্রতিষ্ঠানটিতে। শিক্ষা কার্যক্রমও ব্যাহত। শিক্ষক কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়, আর্থিক অনিয়ম, তথ্য গোপন এবং নারী শিক্ষকদের সঙ্গে অসদাচরণের মতো অভিযোগ একাধিকবার তদন্তও হয়েছে। দুর্নীতির অভিযোগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির তদন্তে প্রমাণের পরও শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে তাকে পুনর্বহাল করায় ক্ষুব্ধ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী। ঘটনার জেরে জটিলতা চলছে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমেও। উদ্বুদ্ধ পরিস্থিতিতে এখন অধ্যক্ষের রুম তালাবদ্ধ। দাপ্তরিক কাজ সারছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একটি রুমে। গ্রামের মানুষ আমরা চাই যে দুর্নীতি যদি সে করে থাকে তো সে এখানে না আসুক। 1,10,000 টাকা করে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে সরকারিকরণের নাম করে, কিন্তু স্কুল সরকারি করতে কোনো টাকা লাগে নাই। ওনার নামে তদন্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে 9টা তদন্ত দেয়, 5টাই উনি দোষী সাব্যস্ত হয়। শিক্ষকরা এর দ্রুত ফয়সালা চান। দ্রুত একজন যোগ্য অধ্যক্ষ নিয়োগের দাবি তাদের। হঠাৎ করেই আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো উচ্চতর তদন্ত ছাড়াই কোনো অদৃশ্য শক্তির ছায়ায় হয়তোবা উনি আবার পুনর্বহাল নিয়ে আসেন। একজন অভিভাবক আসুক, এসে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠানটা পরিচালিত হবে। কোনো তদন্তের মাধ্যমে আমাদের এই অধ্যক্ষ মহোদয়ের আসনটাকে পরিপূর্ণ করে দিয়ে আমাদের প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমকে ত্বরান্বিত করার কাজে সাহায্য করেন। তবে অভিযোগ মানতে নারাজ অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন মিয়া। অস্বীকার করেন মাউশির তদন্তে অভিযোগ প্রমাণের কথাও। এখানে শপথে বহাল হওয়ার পরে আর তারা সরকারি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না, তারপরেও তারা কেন এখানে প্রতিষ্ঠানে এসে বাধা দেবে? সরকারি প্রতিষ্ঠান সরকার দেখবে। উপজেলা প্রশাসন জানিয়েছে চলমান বিরোধ এবং অভিযোগগুলো নতুন করে খতিয়ে দেখতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে। যখন যোগদান করতে যান সেখানকার বিভিন্ন তার প্রতি যারা সংক্ষুব্ধ আছে, এই সংক্ষুব্ধ ব্যক্তিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি হওয়ার উপক্রম হয়। এই প্রেক্ষিতে আমরা স্থানীয়ভাবে তাদের সাথে কথা বলি বিভিন্নভাবে। মাননীয় এমপি মহোদয়ও বসছিল। তো এখন বিষয়টি মাননীয় এমপি মহোদয় সকলের সাথে বসে একটা সমাধানের পথে আমরা আগাচ্ছি। আশা করি যে এই বিষয়টি দ্রুত সমাধান হবে। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, পুনঃতদন্তে দোষী প্রমাণ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। নির্দোষ প্রমাণ হলেও তাও সবাইকে মানতে হবে। উনি প্রাথমিক তদন্তে উনি দোষী, ওনাকে ক্লোজ করছে, একজন টিম করে দিয়ে একজন প্রিন্সিপালও দিছে, সেজন্য ওনাকে ক্লোজ করছে, ওনাকে সরাই দিছে। এরপরে আরেকটা তদন্ত কমিটি দিছে, সেই কমিটি রিপোর্ট করছে এবং সেখান থেকে উনি টোটালি খালাস। সেই জন্য তো উনি আবার বহাল হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সুনাম পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ চান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজে বার্ষিক মিলাদ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2026 অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কলেজের মুক্ত মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ। এ সময় তিনি বলেন, আজ থেকে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের কেউ মাঠে নামতে পারবে না। বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 3 দিনব্যাপী সাংবাদিক সুরক্ষা বিষয়ক কর্মশালা হয়েছে খাগড়াছড়িতে। সকালে জেলা পরিষদ মিলনায়তন কক্ষে পিআইবির আয়োজনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে 15 দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে পাবনায়। সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। 28 জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা হয়েছে ময়মনসিংহে। সকালে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাক্তার আলী এমদাদ সহ অন্যরা।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026 উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন হয়েছে নোয়াখালীতেও। সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার আনোয়ার হোসেন। 3 দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলার উদ্বোধন হয়েছে নাটোরে। কানাইখালী মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। কৃষকদের মাঝে গাছের চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে ঝিনাইদহে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান সহ অন্যরা। কুড়িগ্রামের উলিপুরের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেবব্রত রায় এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর হোসেনের বিদায় উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সকালে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ হাবিবা রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। তরুণ ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা হয়েছে জয়পুরহাটে। মাদ্রাসা পাড়ায় মেলায় একটি ক্যারিয়ার বিষয়ক পরামর্শমূলক সেমিনারেরও আয়োজন করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আস্থা তৈরিতে কাজ করছে সরকার। চীনের দালিয়ানে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্ব আরোপ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি ডিএমপির। ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আদালতের, বলেছেন তথ্য উপদেষ্টা। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য রিজভীর। উন্নত বিশ্বের মডেলে দেশে বিশ্বমানের 670টি স্কুল গড়ে তোলার ঘোষণা শিক্ষামন্ত্রী। বললেন রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল কলেজ হবে না। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।